আসসালামু আলাইকুম সবাইকে। আমি দুঃখিত, এখন প্রায় 10টা 16 বাজে। আমার 10টার সময় আসার কথা ছিল। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকে আমি একদম লাইভ কনফারেন্স করতে চেয়েছিলাম, তো সেটা সময়ের কারণে হচ্ছে না। তাই আজকেরটি বাতিল করছি। আমি আজকে লাইভ কনফারেন্স হবে না, আমি কিছু কথা বলবো আপনাদেরকে, সেগুলো আশা করি শুনবেন। আর লাইভ কনফারেন্সটা দেখা যাক আগামীতে কখনো করা যায় কিনা। ঠিক তখন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, এই নয়েজটা একটু কমাও, কথা বলছি লাইভে। ওকে, সো আমাদের একটা টাইটেল দিয়েছি, আপনারা হয়তো অনেকে এখানে রেক দিচ্ছেন যে নিউজটা দেখে। লাইক হচ্ছে যে প্রাতিষ্ঠানিক পরিচিতি ছাড়া ফ্রিল্যান্সারদের বিয়ে হচ্ছে না, এবং এটা নিয়ে আমরা দেখেছি গত 2 দিন আগে বিভিন্ন পত্রিকায় এসেছে, তারপরে টিভিতে এসেছে, এবং হ্যাঁ টিভিতে এসেছে। তো উক্তিটি নাকি প্রধানমন্ত্রীর ছিল, আমরা অনেক টাইটেলগুলোতে দেখলাম, এবং এই নিউজটা অনেক জায়গায় শেয়ার হচ্ছে, অনেকেই বলছেন। তো বিষয়টা আসলে কি, যে এটা যে পুরাপুরি সঠিক তা নয় কিন্তু। ঠিক আছে, আমরা যারা ফ্রিল্যান্সার গুলো আছি, আমাদের কাছ থেকে যদি আপনারা একটু মতামত নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষের মতামতগুলো ঠিক এরকমই হবে, যে আমাদের আসলে বিয়ে সাথে বিষয়টা পরে বিষয়, কিন্তু আমাদের পেমেন্টটা, মানে পেমেন্টের যে বিষয়, ট্রানজাকশনের যে বিষয়, বাইরে থেকে রেমিটেন্সগুলো যে আমরা কালেক্ট করি, এই কালেক্ট করতে গিয়ে আমরা যে সমস্ত ঝামেলার মধ্যে পড়ি, ব্যাংকে হোক বা অন্যান্য ধরুন যে কোনো মেথডগুলোতে হোক না কেন, সেগুলো আগে ফিক্সিংগুলো ইম্পর্টেন্ট ছিল। সো আমার মনে হয় কি, যে বিয়ে বাদ দিয়ে আমাদের আগে এই সমস্যাগুলো সমাধান করার প্রয়োজন। ঠিক আছে, সো এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম। লাইক এখন যদি আপনারা বলেন যে প্রাতিষ্ঠানিক পরিচয় ছাড়া ফ্রিল্যান্সারদের বিয়ে হচ্ছে না, কোথায় এটা? অনেকেই বিয়ে করেছেন, আমার পরিচিত অপরিচিত অনেকেই বিয়ে করেছেন, ফ্রিল্যান্সিং কোনো প্রাতিষ্ঠানিক পরিচিতি নাই, তারা নিজে একজন করে উদ্যোক্তা। সো সাউন্ড ক্লিয়ার না বলছেন একজন, সাউন্ড ঠিকই আছে। ওকে, এনিওয়েজ, আমি যেটা বলছি ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা, সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সারদের বিয়ের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের যে আর্থিক দিকটা আছে, তারা যে রেমিটেন্সগুলোকে মানে ইনকাম করছে, এই রেমিটেন্সগুলো আমরা যেন খুব অতি সহজে বাংলাদেশে ট্রান্সফার করতে পারি। ঠিক সেই অপশনগুলোকে আরো শিথিল করার জন্য আমি আহ্বান জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে। এখন এখানে যদি আপনারা বলেন যে আসলে কি ধরনের শিথিলতার প্রয়োজন, সেটা হচ্ছে রাইট, এখানে সাউন্ডটা সাউন্ডিং হচ্ছে, রাইট? ওকে, আই থিঙ্ক এবার মনে হয় ঠিক আছে। একটু আমাকে লক্ষ্য করে বলুন যে এবার কি ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি এখন বলেন যে আসলে ফ্রিল্যান্সারদের কি ধরনের আসলে ট্রানজেকশন নিয়ে শিথিলতার প্রয়োজন আছে, তাহলে আমি বলবো যে এমন কিছু আমাদেরকে ট্রানজেকশন মেথড বা পেমেন্ট মেথড তৈরি করে দিতে হবে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন দেশ থেকে মানি ট্রানজাকশন করতে পারবো। ওকে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন দেশ থেকে মানি ট্রানজাকশন করতে পারবো উইদাউট এনি হ্যাসল। মানে এমন সময় দেখা যায়, আমি আজকে বলি আপনাদেরকে, এমন হয় যে লাইক আমরা যখন কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, ঠিক তখন সেই জায়গাটিতে আমাদের সমস্যা হয়। লাইক হচ্ছে যে পরিচয় দিতে পারছি না, এটা একটা সমস্যা। যেটা তুলে ধরেছেন ওইটাও যে একদম বাদ দেওয়ার মতো সমস্যা সেটা না, পরিচয় দেওয়া যায় না। বলে যে আপনি কি করেন, যখন বলা হয় যে আমরা ফ্রিল্যান্সার, ঠিক তখন বলা হয় যে এই ধরনের কোনো অ্যাকাউন্টের সুবিধা আমাদের ব্যাংকে নেই। তখন আমাদেরকে যেটা করতে হয়, হয়তো আমাদেরকে একটা হয়তো স্টুডেন্ট অ্যাকাউন্ট করে নিতে হয়, নয়তোবা কোনো অন্য অন্য ডকুমেন্ট পরিচয় দিয়ে সেখানে অন্য ধরনের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, বা কোনো একটা অফিসার এমপ্লয়ি হিসেবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। তো আমি বলবো যে ব্যাংকিং সেক্টরগুলোতে একজন ফ্রিল্যান্সার হিসেবে যেন তার প্রোফাইলে ফ্রিল্যান্সিং লিখে সেজন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, এই জিনিসটাকে আমাদের কান্ট্রিতে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস, যে আমরা যখন অন্তত ইয়া আমরা যখন অন্তত বিভিন্ন ব্যাংক বা অফিস আদালতগুলোতে যাব, ব্যাংকে বিশেষ করে আমাদের কোনো রেমিটেন্সের ব্যাপারে যদি কথা বলতে যাই, কোনো পেমেন্ট হয়তো আমাদের আটকা পড়ে আছে, সেটা তোলার জন্য যদি আমরা ব্যাংকে কোনো একটা কর্মকর্তার সাথে কথা বলতে যাই, আমি অনেক জায়গায় অনেক নিউজে দেখেছি, অনেক বড় ভাই ছোট ভাইদের কাছে শুনেছি, ইভেন আমি নিজেও এটাতে একজন ভিকটিম,
তো সেই জায়গাটাতে দেখা যায় যে ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে কর্মকর্তাদের সাথে ব্যবহারগুলো খুব একটা আসলে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় না আমাদের কাছে। ঠিক আছে, কথাগুলো তুলে ধরার আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই এই জিনিসগুলো আমরা হয়তো বা ধরুন যে ব্যাংকে কিন্তু প্রতিনিয়ত আমরা যাওয়া আসা করি না অন্যান্যদের মতো। আমরা হয়তো আমাদের যে রেমিটেন্সটা আসে ঠিক তখন কিন্তু আমরা যাওয়া আসা করি। আপনারা জানেন যে বাংলাদেশে আজকে প্রায় আম, এই টাইমে গড় হিসাবে আপনারা দেখেছেন গত বছরের নিউজে যে প্রায় $50 কোটি প্রতি বাংলাদেশে প্রতি বছরে আসছে। এটা বাংলাদেশ ব্যাংকের রিসার্চ, শুধু ফ্রিল্যান্সিং খাত থেকে। পাশে তো আবার প্রবাসী ভাইরা যারা বাইরে আছেন তারা তো আবার পাঠাচ্ছেনই। সো $50 কোটি কিন্তু ইজ নট আ জোক। এটা কিন্তু একটা বিশাল একটা অ্যামাউন্ট, যেটা দ্বারা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক একটা অনেক বড় একটা উন্নয়ন হচ্ছে। তো আমরাও কিন্তু সেই রেমিটেন্স ফাইটারদের দলে পড়ি। তো সেই জায়গা থেকে বলি, আমরা যখন এই ধরনের লেনদেনগুলো করতে যাই আমাদেরকে যেন একটু, আমরা টোটালি চাচ্ছি না, আমরা একটু যেন মোটামুটি ভালোভাবে অগ্রাধিকার পাই, ঠিক আছে সেখানে। এবং সেখানে আমাদের সমস্যাগুলো একটু যেন ইম্পর্টেন্টলি দেখা হয়, ঠিক এরকম। লাইক অনেক সময় এমন হয়, ধরুন আমার একটা রেমিটেন্স এসেছে, সো আমি একটা ব্যাংকে গিয়েছি, অ্যান্ড সেখানে যাওয়ার পরে আমি যদি বলি যে আমার অমুক অ্যাকাউন্ট নেম এবং আমার সেই অ্যাকাউন্টের মধ্যে রেমিটেন্স এসেছে, আপনারা একটু চেক করে দেখুন। সেখানে যেটা হয়, তারা বিভিন্ন রকম ডকুমেন্টেশনের ইয়ে করে, নোটিশ দেয়, বলে আপনার বায়ারের সাথে যে কমিউনিকেশন হয়েছে সেটা পাঠান, তারপরে হচ্ছে যে আপনার আইডি কার্ড নিয়ে আসেন, পাসপোর্ট নিয়ে আসেন। কেন ভাই, আইডি কার্ড তো যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি সেখানেই দেওয়া আছে, এবং স্টিল আমি ইন পার্সন সেখানে গিয়েছি, সেইখানে আবার আমার আইডি কার্ডের কি প্রয়োজন আছে? আপনাদের আইডি কার্ড যদি প্রয়োজন হয়, আপনাদের আইডি কার্ড তো আমি অবশ্যই দিয়ে রেখেছি, তো সেখান থেকে আপনারা কপি করে ইউজ করতেই পারেন। তো এই ধরনের বিভিন্ন রকম মনে করেন যে প্রশ্নবিদ্ধ করে আমাদেরকে তারা বিভিন্নভাবে মনে করেন যে হ্যারাসমেন্টের শিকার করে। ঠিক এই জিনিসটা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সেকেন্ড, যদি আরেকটা বিষয় আলোচনা করি, যে বাংলাদেশের যারা ফ্রিল্যান্সিং করে, আমি একদম সবার হয়ে কথা বলছি, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে, ঠিক প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যাংকে পেমেন্ট গ্রহণ করে না, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এই জন্য আমি বলবো যে যারা এখানে কর্তৃপক্ষরা আছেন, এই সেক্টরটা দেখাশোনা করছেন, বিশেষ করে আইসিটি ডিভিশনটা, আমি বলবো যে আপনারা একটু ফ্রিল্যান্সার যারা আছে বাংলাদেশের ঊর্ধ্বতন, যারা বড় বড় আছেন, তাদের কাছ থেকে একটা রিসার্চ চালাতে পারেন, তাদের কাছ থেকে একটা জরিপ করতে পারেন যে অ্যাকচুয়ালি আমাদের আসলে কোন জিনিসটার বেশি প্রয়োজন, তাহলেই হয়তো বা আপনারা দাবিটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে অনেকে আছেন যারা ব্যক্তিগত ক্লায়েন্টের সাথে কাজ করেন, তারা হয়তো ব্যাংকে পেমেন্ট নিতে পারেন। অনেকে আছে মার্কেট প্লেসে কাজ করেন, আবার অনেকে আছেন যে তারা ডিজিটাল মার্কেটিং করছেন, বা কেউ ইউটিউবিং করছেন, কেউ হয়তো ফেসবুক মার্কেটিং করছেন। এই সমস্ত পেমেন্টগুলো গ্রহণ করার জন্য আমরা দেখেছি যে পৃথিবীতে সবগুলো পেমেন্ট মেথড যদিও অ্যাড না থাকে, যদিও আমাদের কি বলে অ্যাভেলেবল না হয়, পেপালটা কিন্তু এভরিওয়্যার সাপোর্ট করে। কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের এই দেশ ডিজিটাল হয়েছে এভরিথিং, ইন্ডিয়ার মতো একটা দেশে, সেখানে পাকিস্তানের মতো একটা দেশে এগুলোতে পেপাল সাপোর্ট করে, আমাদের একটা প্রতিবেশী দেশ, সেখান থেকে আমরা কি জন্য পাচ্ছি না? যেখানে ধরুন যে বাংলাদেশে আজকে ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর মধ্যে দ্বিতীয়, সেই জায়গায় আমি মনে করি যে আমরা উই ডিজার্ভ পেপাল। বাট এখন আমরা পেপ্যালের কথা বলতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো আমরা দেখতে পাই বলা হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এটার উপর ডিপেন্ড করে পেপ্যাল বাংলাদেশে দেওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এখানে বর্তমানে এখন বিভিন্ন ব্যাটিং, জুয়া, ক্যাসিনো, এভরিথিং অনেক কিছু হয়ে গেছে, এবং দেশের অর্থ নাকি বাইরে চলে যাবে। আমরা চাইলেও কিন্তু পেপ্যালের সাথে একটা চুক্তি করে আমরা একটা লিমিটেড ভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট সুবিধা আমরা বাংলাদেশে প্রচার করতে পারি। যদি এই ধরনের সুযোগ থাকে, আমি মনে করব যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আইসিটি মন্ত্রণালয় থেকে এই দায়িত্বটা গ্রহণ করা উচিত। আমি সকল ফ্রিল্যান্সারদের পক্ষে বলবো, যদি আপনারা এটা করতে পারেন, আজকে আপনারা হয়তো দেখছেন যে বাংলাদেশে প্রতি বছরে গড় আয় হচ্ছে $50 কোটি ফ্রিল্যান্সিং খাত থেকে। আপনারা এটাকে হতে পারে দেখেন যে $1 কোটি পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ অনেকেই আছেন যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন, যেগুলোতে শুধুমাত্র পেপাল সাপোর্ট করে বা অন্যান্য দেশের কান্ট্রির পেমেন্ট মেথডগুলো সাপোর্ট করে, বাংলাদেশের গুলো করে না। সেই মানিটা কিন্তু বাংলাদেশে আসছে না, এবং তাদেরকে কিন্তু সেই বেআইনি পথে ডলারটাকে সেল করে টাকাটা পকেটে ঢোকাতে হচ্ছে। দ্যাটস হোয়াট ইট ইজ, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপার, এটা একটা টপিক। দেন আমার এই বিষয়টি আর বেশি কিছু বলার নেই। সেকেন্ড টপিক হচ্ছে আমাদের জেনারেশন, আমরা আমরা আসলে যাচ্ছি কোন দিকে, এটা নিয়ে একটু ছোট্ট বক্তব্য আপনাদের কাছে রাখবো। সেটা হচ্ছে, আমরা যখনই ফেসবুকে স্ক্রলিং করি, ঢুকি, এই বিষয়টা একটু আমি বলবো যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুটা বিষয়ের মধ্যে আমি একটা বিষয় অলরেডি কমপ্লিট করেছি, আর সেকেন্ড বিষয়টা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে জেনারেশন কোন দিকে যাচ্ছে, মানে আমাদের যে বর্তমান জেনারেশন, এটা আসলে কোথায় যাচ্ছে।
এটা আমরা কখনো ভেবে দেখছি না। এই করোনাকালীন সময় আপনারা দেখছেন যে ফেসবুক ভর্তি, ইউটিউব ভর্তি, মানুষ অলওয়েজ এটা ইউজ করছে। খুব অল্প সংখ্যক স্টুডেন্টস যারা তাদের স্টার্টিং নিয়ে খুব বেশিভাবে সিরিয়াস, ঠিক সেই মানুষগুলোই কিন্তু প্রতিনিয়ত ভার্সিটি টিচার ম্যাডাম তাদের সাথে কমিউনিকেট করে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে জুমে ক্লাস করছেন। আপনারা যদি লক্ষ্য করেন, ভার্সিটি টিচারদেরকে জিজ্ঞেস করেন, একটা ভার্সিটি রিসার্চ করেন, দেখবেন যে জুমে ক্লাস না হচ্ছে এটা দেখানো হচ্ছে, কিন্তু প্রতিদিন কতজন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছে এটা আপনি দেখলে অবিশ্বাস্য ব্যাপার হয়ে যাবে। যদি 100 জন থাকে সেখানে ক্লাস করছে 10 থেকে 12 জন, এটাই বাস্তব। ঠিক আছে, বাকিরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা, বিশেষ করে আমি ছেলেদের পক্ষে বলবো যে আমাদের কান্ট্রির মধ্যে দেশটা হয়েছে ডিজিটাল, কিন্তু এই ডিজিটালের যে একটা ছায়া আছে, এই ডিজিটালের যে একটা ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে, এটা আসলে খুব ভালোভাবে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, ছেলেদের আছে বা মেয়েদের আছে, এদের উপরে খুব ভালোভাবে মনে করেন যে রিফ্লেক্ট করতে পারে নাই। আমি এটা একদম হলপ করে বলছি। কেন পারে নাই? কারণ আপনারা যদি আজকে একটু ক্রাইমগুলো দেখেন, সাইবার ক্রাইমগুলো দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি এতটুকুই জাস্ট রিসার্চ করে বলছি যে বিভিন্ন, ধরুন একটা লেটস সে একটা নিউজ পোস্ট হয়েছে, সেটা হতে পারে কোনো মন্ত্রী মহোদয়, হতে পারে কোনো অ্যাক্টর হতে পারে, বা হতে পারে যে কোনো একটা সাধারণ মানুষ বা একজন পরিচিত মুখ, এবং সেই নিউজটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি একটু বিনোদন চান, তাহলে দেখবেন যে সেই কমেন্ট বক্সে ছেলেদের কমেন্ট বেশি থাকবে। আমি একটা ছেলে হয়ে বলতে আজকালও জানে। এখানে দেখবেন যে অনেক আজে বাজে একদম মানে বিশৃঙ্খলা করে অবস্থা শেষ, সেখানে দেখবেন যে অনেক বাজে বাজে ওয়ার্ড স্ল্যাং ইউজ করে কিন্তু কমেন্টগুলো করা হয়। আমার তাদের কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে এই আজে বাজে কমেন্টগুলো করে আপনাদের কি মনে হয় যে ওই মানুষটার কোনো ক্ষতি হয়? আমি আমার জন্য কথাটা বলছি না, আমি জাস্ট এটার সাথে আরও কিছু বিষয় অ্যাড করব। ওই মানুষটার কোনো ক্ষতি হয়, ক্ষতিটা আপনার নিজেরই হচ্ছে, আমার নিজেরই হচ্ছে। আপনারা দেখবেন যে অধিকাংশ সময় প্রায় 80% টাইমে আপনি দেখবেন যে কোনো মেয়েদের আইডি থেকে থাকলেও খুব অল্প বেশি, বাট ছেলেদের আইডি থেকে বাজে বাজে যে ওয়ার্ডগুলো আছে এগুলো খুব বেশি ইউজ করা হয়। বিভিন্ন রকম সাইবার হ্যারাসমেন্ট থেকে শুরু করে, মেয়েদেরকে মনে করে ডিস্টার্ব করা থেকে শুরু করে, কারো আজে বাজে ছবি বানিয়ে পোস্ট করা থেকে শুরু করে, এভরিথিং, যত কিছু আজকে অকারেন্সগুলো ঘটছে, আপনি দেখবেন যে 100-র মধ্যে 80%-এর উপর ছেলেদের দ্বারা হচ্ছে। তাহলে আমাদের জেনারেশনটা আসলে আমার মনে হয় না যে ডিজিটালের যে পজিটিভ যে ইম্প্যাক্ট, এটা আমার মনে হয় না যে ভালোভাবে রিফ্লেক্ট করেছে আমাদের উপরে। সেই দিকটা একটু লক্ষ্য করা উচিত। এখনও তো আপনারা বলবেন যে আমি মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। নো, আমরা জানি ফেসবুকে অনেক অনেক ভালো খারাপ রয়েছে, কিন্তু আপনারা যদি একদম সৎ বিবেকে যদি একটু চিন্তা করে দেখেন যে বিশেষ ক্ষেত্রে যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, বড় বড় ক্রাইমগুলো, এগুলো সব ছেলেদের দ্বারাই হচ্ছে প্রায় বেশিরভাগ সময়। আমি চাইবো যে এই জিনিসগুলো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। দেখুন, আপনি যদি আজকে কারো একটা ফেক আইডি তৈরি করেন, বা আজকে যদি আপনি কাউকে হ্যারাসমেন্ট করেন, বা আজকে যদি আপনি কাউকে বাজে কথা বলে গালি দিচ্ছেন কোনো একটা ফেসবুক কমেন্টে, বিশ্বাস করেন ওই ব্যক্তিটার কিচ্ছু যায় আসে না, বিকজ সে আপনাকে চিনেও না, জানেও না। ঠিক আছে? তো আর আরেকটা জিনিস ভাবতে খুবই কষ্ট হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এই দেশের সাথে আমাদের দেশের অনেক ভালো একটা সম্পর্ক। তো ইন্ডিয়ার মধ্যে আমরা দেখি ফেসবুক, গুগল সবগুলোর অফিস রয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু এই ধরনের অফিস নাই। আমাদের দেশটা এমন একটা ডিজিটাল দেশ হলো যেখান থেকে আমরা ফেসবুক অ্যাক্সেস করি না। আজকে যদি কোনো একটা মেয়ের নুড পিকচার বের করে কেউ হ্যারাসমেন্ট করার মানে সিস্টেম করে ফেলে, সেই মেয়েটাকে বাঁচানোর জন্য সাইবার ইয়াতে কন্ট্যাক্ট যদি করা হয়, সেখান থেকেও বলা হয় আমরা দেখছি বিষয়টা, যেখান থেকে বাংলাদেশ থেকে ডিরেক্টলি ইনস্ট্যান্ট ওয়েতে বা 24 ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করা বা সেই ভিকটিমটাকে ধরার কোনো অপশন আমরা খুঁজে পাই না, বিকজ আমাদের বাংলাদেশ থেকে ফেসবুকের ডেটাবেসে অ্যাক্সেস করা বা ফেসবুকের সাথে কমিউনিকেট করে ডিরেক্টলি কথা বলার মতো কোনো অ্যাক্সেস নাই। তো আমরা ডিজিটাল হচ্ছি, কিন্তু কোন সাইটগুলোতে আগে ডিজিটালের রিফ্লেকশনটা ফেলতে হবে এটা আমরা আসলে বুঝতে পারছি না। শুধুমাত্র বিদ্যুতের উন্নয়ন করলে, শুধুমাত্র আমরা যদি ওয়াইফাইয়ের উন্নয়ন করে দেই, আর ইয়াং জেনারেশনকে এই ডিজিটাল রিফ্লেকশনটা যে এটার যে ইম্প্যাক্টটা আছে, গুড ইম্প্যাক্টটা আছে, এটার যদি আমরা গুড রিফ্লেকশনটা না ফেলাতে পারি তাদের উপরে, তাহলে এই ভালো ইন্টারনেট ব্যবস্থা আর ভালো বিদ্যুৎ ব্যবস্থা এগুলো শুধুমাত্র ইউজ করবে ওই যে, আর বললাম না কিছু ওয়েবসাইট আছে না www ডট, ঠিক সেগুলোতে যাওয়ার জন্যে। ঠিক আছে? তো প্রোডাক্টটা যখন আমি ভালো দিচ্ছি, এর ব্যবহার বিধিও আমাকে বলে দিতে হবে, রাইট? আর এই প্রোডাক্টটা আমি যেখান থেকে আনছি, এই প্রোডাক্টটার মধ্যে
কি কি খারাপ জিনিস আছে ভালো জিনিস আছে এগুলোকে অ্যাক্সেস করার ক্ষমতা আমার থাকা উচিত। সো আমরা আমরা পারবো যদি আমরা সবাই আমরা জানি যে আজকে প্রায় সাইবার অ্যাক্ট নিয়ে আমাদের বিভিন্ন আইন রয়েছে, বিভিন্ন সাজা রয়েছে, কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে খুব কম সংখ্যক যারা ক্রাইমকারী আছে তারা ধরা পড়ে যায়। এই জিনিসটা আমাদের দেশে কিন্তু খুব কম। একজন কেউ ফেক আইডি তৈরি করেছে, লাইক কয়েকদিন আগে আমার নিজেরও কয়েকটা ফেক আইডি থেকে অনেকগুলো মানুষকে হ্যারাস করা হয়েছে। কারো 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 কাছ থেকে ধরুন যে আমার নাম করে টাকা ধার চাওয়া হয়েছে, 2-3 আগে আইডি আমার হ্যাক হয়েছিল। তো এই জিনিসগুলো হচ্ছে এবং এগুলোর সমাধান কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাচ্ছি না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে আগে ঠিক করতে হবে। এখন এই আপনারা যদি মনে করেন যে ওই মাথা ঠিক না করতে পায়ের দিকে আগে চলে আসেন, বা আমার গাছের গোড়া ঠিক নেই কিন্তু আমি আগাল আগাল কাটে ছাড়তেছি, গাছের গোড়ায় পানি নেই, তাহলে ওই গাছ কিন্তু কখনো বড় হবে না। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমাদের আপনারা যারা ইয়াং জেনারেশনগুলো আছেন, আপনারা দেখবেন যে আপনাদের সাইড থেকে যারা নিজেকে ডেভেলপ করার তারা কিন্তু ঠিকই ডেভেলপ করে নিচ্ছে। আপনাদের সাইড থেকে যারা ডেভেলপ করার তারা কিন্তু ঠিকই ডেভেলপ করে নিচ্ছে। আপনি হয়তো দেখুন যে আপনার মোবাইল ফোনটি হাতে রয়েছে, আপনার সব ইনফরমেশন আপনার হাতে রয়েছে, পৃথিবীটা আপনার হাতে। এই সময় যদি আপনি এখন এটাকে একটা মিস ইউজ করেন, তাহলে এখানে আপনাকে বাধা দেওয়ার কেউ থাকে না। আপনি সারা রাত জুড়ে কী করছেন, কোনো মেয়ের সাথে চ্যাটিং করছেন বা ছেলের সাথে চ্যাটিং করছেন, নাকি আপনি ইউটিউবে পড়ে আছেন, নাকি আপনি ইনস্টাগ্রামে পড়ে আছেন, নাকি আপনি টিকটকে পড়ে আছেন, কেউ আপনাকে বলতেও যাবে না, দেখতেও যাবে না। দিন শেষে আপনার এই ডিসিশনটাই অ্যাকচুয়ালি আপনার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? আমি কি বললাম, দিন শেষে আপনার এই ডিসিশনটাই আপনার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। সো আপনি দেখুন যে আপনারই আশেপাশের কোনো একটা ছেলে বা মেয়ে একটা ভালো পজিশনে চলে গিয়েছে, ভালো কিছু করছে। আর আজকের এই কান্ট্রিতে এখনকার যে অবস্থা, কিছুদিন আগে করোনা ভাইরাস চলাকালীন যে সময়টা শুরু হয়েছে, আগে আমরা চাকরি নিয়ে অনেক অনেক চেষ্টায় থাকতাম, এবং সেই সময় আমরা যে চেষ্টাটা না করতাম, এই করোনা ভাইরাস এখন চলছে, এই কোভিড-19, এর পরে আপনি আগে 6 মাস আগে যে চেষ্টাটা করতেন তার থেকে 3 ডবল বেশি চেষ্টা করেও আপনি চাকরি পাবেন না। ঠিক সেই সময়টাতে আপনি কী করবেন? আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে আপনি যদি সাধারণভাবেই চলাফেরা করেন, লাইক হচ্ছে সাধারণ 10টা মানুষের মধ্যে চলেন, আপনি কিন্তু ভবিষ্যৎটা আপনি সাধারণ মানুষের মধ্যেই পাবেন। অসাধারণ কিছু করতে হলে অসাধারণ কাজ করতে হবে। সো আমরা কিন্তু আসলে অসাধারণ কাজ করছি না। আমরা কাউকে ফলো করলে তার ভালো সাইডগুলোকে ফলো করি না। এটা আমাদের একটা প্রবলেম। ঠিক আছে, আমি একটা ছোট গল্প শোনাই আপনাদেরকে। আমাকে একটা ছেলে কয়েকদিন আগে ফোন দিয়ে আমাকে বলছে, ভাইয়া ফ্রিল্যান্সিং কীভাবে শেখা যায়। তো আমি তাকে বলেছি, আপনি কি আমাকে ফলো করেন? তো বলছে, হ্যাঁ ফলো করি। কতদিন ধরে? বলে, আমি আপনাকে প্রায় 1.5 বছর ধরে ফলো করি এবং আমি আপনার সব ভিডিওগুলোই দেখি। আমি বললাম, ভাই ভিডিওগুলো যদি আমার সব দেখে থাকেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইবার কত? বলে, আছে মিলিয়নের কাছাকাছি। তো আপনার কি মনে হয় যে এইটা টপিক নিয়ে আমি কোনো কথা বলি নাই? তো বলছেন, অবশ্যই বলছেন, আমি হয়তো ভুলে গেছি। তো আপনি এমনই ফলো করলেন যে আমি আসলে রিসেন্ট কোন ভিডিওটা আপলোড করছি আপনি সেটাও কিন্তু জানেন না, বলতে পারছেন না। তাকে আমি এই জিনিসটা বোঝানোর জন্য বললাম যে আপনি জানেন আমি কাকে ফলো করি? উনি বললেন, হ্যাঁ কাকে? আমি বললাম, আমি মার্ক জাকারবার্গকে ফলো করি, ফেসবুক নির্মাতা। সো উনি আমাকে বললেন এটার প্রুফ। তা আমি বললাম যে ওর প্রোফাইলে চলে যান। তিনি তার প্রোফাইলে গেলেন এবং আমি তাকে মার্ক জাকারবার্গের লাস্ট পোস্ট কী ছিল, তার আগের পোস্ট কী ছিল, তার আগের পোস্ট কী ছিল, এভাবে করে ওকে প্রায় 20টা পোস্টের প্রথম 2-4টা করে লাইন বলে দিয়েছে মুখস্থ। সিরিয়াস। ওকে তখন বললাম যে ভাইয়া ফলো করলে এইভাবে ফলো করতে হয়। যে আমি অন্তত 5 বার হলেও তার প্রোফাইলটা ঘাঁটি যে তিনি কি আপডেট দিলেন, বিকজ হি ইজ মাই আইডল। সো এইভাবে ফলো করতে পারেন, তাহলেই কিনা আপনি তার থেকে কিছুটা পার্সেন্ট হলেও করতে পারবেন। মন থেকে ফলো করতে হবে। ক্লিয়ার? তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের এই যেই সমস্যার কথাগুলো আজকে ডিজিটালের সাথে সম্পর্কিত যেগুলো আমরা তুলে ধরছি, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে, আমাদের মনে হয় যে আমাদের গোড়াগুলো আগে ঠিক করা উচিত। যেমন একটা ফ্রিল্যান্সার কিন্তু ভালো একটা পেমেন্ট মেথড ছাড়া টিকে থাকতে পারে না। তো সেই জায়গায় তার বিয়েটা আগে ইম্পর্টেন্ট নাকি তার পেমেন্ট মেথডটা আগে ইম্পর্টেন্ট? এটা নিয়ে আমরা প্রায় 2015 সাল থেকে 14 সাল থেকে কথা বলে আসছি, কিন্তু এটার সলিউশন এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, অ্যান্ড উই ডোন্ট নো অ্যাকচুয়ালি কখন আমরা এটাকে পাবো। ঠিক আছে? সো পেপালটার খুবই ইম্পর্টেন্স আছে বাংলাদেশে। আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপারটা বিবেচনা করে, প্লাস হচ্ছে বাংলাদেশের জেনারেশনের যে একটা ব্যবস্থা আছে, ঠিক তাদের কথা চিন্তা করে পেপালটা আসলে বাংলাদেশে দেওয়া মানেই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি একটা বিশাল একটা বিপর্যয় ঘটানো, ধ্বংস করা। তো আমি যদি বলি যে এখানে
কোনো একটা অন্য কায়দা অবলম্বন করে কোনো একটা লিমিটেড কোনো একটা অপশনালিটি সিস্টেম দিয়ে যদি পেপ্যালটাকে বাংলাদেশে নিয়ে আসা যায়, লাইক হচ্ছে কোনো মানি রিসিভিং সিস্টেম থাকবে, সেন্ডিং এর ক্ষেত্রে কোনো লিমিটেশন দিতে পারে, ঠিক এই ধরনের চুক্তির সাথে আবদ্ধ হয়ে যদি পেপ্যালের সুবিধা বাংলাদেশে আমরা আনতে পারি, আমার মনে হয় যে আমরা খুব ভালোভাবে উপকৃত হতে পারি। সো এই দিকগুলো আপনারা যদি কেউ সেই কর্তৃপক্ষের সাথে কানেক্টেড থাকেন, আজকে আমার লাইভ যারা দিচ্ছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু যাচাই বাছাই করার চেষ্টা করবো এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, সুযোগ সুবিধা আছে কিনা, বা পেপাল এই ধরনের সুযোগ সুবিধা কোনো প্রোভাইড করে কিনা। ইফ পসিবল দেন ওয়াই নট উই আর ডুইং দিস, অবভিয়াসলি আমাদের সেটা করা উচিত। এটা একটা পয়েন্ট ছিল। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে ফ্রিল্যান্সারদের হচ্ছে কিনা এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ফ্রিল্যান্সার কিসের উপরে টিকে থাকে সেটা আগে ইম্পর্টেন্ট করেন। এর এর পাশাপাশি আরও কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, যেমন হচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকম, ধরুন যে এমএলএম বিজনেস করছেন, ফ্রিল্যান্সিং এর ট্যাগটা ইউজ করে এমএলএম বিজনেস করছেন, লাইক 1 লাখ টাকা দিলে জমা দিলে আপনি 1 মাস পর থেকে উইকলি 10,000 টাকা করে পাবেন, সেই অনেক কিছু প্রলোভন দেখিয়ে কিন্তু কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম সেখান থেকে প্রায় 600 কোটি টাকার মতো বাংলাদেশ থেকে মেরে দিয়েছে। তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এটার জন্য সচেতন করতে হবে আমাদের যারা আছেন বর্তমান তরুণ সমাজকে, তাদেরকে। এবং শুধুমাত্র আমরা যদি মুখ দিয়ে বলে যাই, তরুণ সমাজ যদি এই কথাগুলোকে মনের ভিতরে না লাগায়, তাহলে আসলে মুখের বলাতে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? এক হাতে কখনো তালি বাজে না, আর একটা লাইন দিয়ে কখনো একা হেঁটে যাওয়া যায় না, পাশে সাপোর্ট লাগে। সো আমাদের কথাগুলো এই যদি আপনারা না শুনেন, তাহলে এই কথাগুলো কিন্তু ভেসে বেড়াবে আকাশে, আপনাদের কোনো কাজে আসবে না। আপনি দেখবেন যে অনেক সময় ধরুন যে বিভিন্ন রকম ফেক ট্রেনিং সেন্টার রয়েছে, আপনারা ভর্তি হলেন কোনো একটা কোর্স শেখার জন্য, কম্পিউটার ট্রেনিং হোক আর যে কোনো কিছু একটা হোক, ধরুন যে ঠিক মতো ক্লাস হচ্ছে না, বা কয়েকদিন পরে দেখুন যে বন্ধ হয়ে গেছে, 4-5 দিন পরে দেখেন যে সাইনবোর্ড নাই। সো এই বিষয়গুলোকেও ক্লোজ করতে হবে। এগুলো করতে গিয়ে দেখবেন যে আপনি বিভিন্ন রকম বিপদে পড়বেন, বা আপনার আর্থিক কোনো ক্ষতি হয়ে গেছে। এই জিনিসগুলোকে আপনাদেরকে অবশ্যই দেখে শুনে বুঝে করতে হবে। ক্লিয়ার? তো আমি আশা করব আমি এই পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে বললাম তার ভিতরে যে ইম্পর্টেন্ট যে কয়েকটা বিষয় আমি তুলে ধরেছি, আমি আবারও নোট আউট করে দিচ্ছি আপনাদেরকে। আমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের পেমেন্ট মেথডগুলোর প্রবলেম। আমাদের বাংলাদেশে এরকম একটা নির্ভরযোগ্য মাস্টার কার্ড সিস্টেম নাই যেটার মাধ্যমে আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে পারি। হয় আমাদের দেশ থেকে সেটা করে দেওয়া হোক, নয়তো পেপ্যালকে বাংলাদেশে অ্যাভেলেবল করা হোক বিভিন্ন ওয়েতে, যে কোনো একটা ওয়েতে বাংলাদেশের অর্থনৈতিক যে ভাবমূর্তি সেটাকে অখণ্ড না করে সেটাকে ঠিক রেখে যদি কোনো অপশন থাকে পেপ্যালটাকে কান্ট্রিতে নিয়ে আসার বা অ্যাভেলেবল করার জন্য, আমি আমন্ত্রণ জানাবো মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী যারা আছেন, যদি দেখে থাকেন তাহলে আপনারা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আমাদের এখান থেকে ফেসবুক সাইবার ক্রাইমটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, সেটা কোনো একটা সাধারণ ব্যক্তির বিষয় হতে পারে, সেটা কোনো একটা মন্ত্রী মহোদয়ের বিষয় হতে পারে, সেটা সরকার বিরোধী হতে পারে, সেটা কিন্তু বিভিন্ন বিষয়ে যেতে পারে। তো সেই বিষয়গুলোকে আপনারা যখন আপনাদের কোনো একটা আমরা দেখি যে সরকার ভিত্তিক কোনো একটা আলোচনা সমালোচনা বা মিথ্যা কোনো একটা অপপ্রচার করা হয়েছে, সেই মানুষটাকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাকে যেই সাজার প্রয়োজন দেওয়া প্রয়োজন সেই সাজাটা কিন্তু প্রয়োজন দেওয়া হচ্ছে প্রয়োজন বোধে। তো এই ধরনের জিনিসগুলোকে আরও যদি আপনারা গতিশীল করতে চান, আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে চান এই আইনগুলোর মধ্যে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইউটিউব অ্যান্ড ফেসবুক এই দুইটা অফিসের দুইটার কোম্পানির দুইটা অফিসের প্রয়োজন আছে। ধরুন যে এটা একটা সাব শাখা বলা যায়। তো এইগুলোর প্রয়োজন আছে, যে লাইক ইন্ডিয়াতে রয়েছে, তারা চাইলেই কিন্তু খুব ইজিলি ফেসবুক ডিটেক্ট করতে পারে, ফেসবুক অ্যাক্সেস করতে পারে, ফেসবুকের ডেটাবেস অ্যাক্সেস করতে পারে, এবং হু দ্য পার্সন, কে সেই লোকটা যে আইডি ইউজ করছে আরেকজনকে হ্যারাসমেন্ট করছে, সেই জিনিসগুলো কিন্তু ধরা সম্ভব হচ্ছে। এই জিনিসগুলো আমাদের দেশে করা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আমরা আমাদের এই সাইবার যে স্পেসটা আছে এটাকে আমরা কিন্তু ক্লিন রাখতে পারি। এছাড়া আমরা ওই ফেক আইডিকে ধরতে পারছি না, কিন্তু আমরা সারা জীবন পুলিশদেরকে সারা জীবন সাইবার ক্রাইমকে রিপোর্ট করে করে আমার নিজেরও অনেকগুলো রিপোর্ট পেন্ডিংয়ে পড়ে আছে, আজ পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই। সো এই ধরনের আমরা দেশটা ডিজিটাল হয়েছি, বড় গড়ায় বলছি দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু ডিজিটালের যে গড়াগুলোর দরকার আছে, ডিজিটালের গড়াতে কোন কোন জায়গায় পানি লাগবে সেই জিনিসগুলো আমার মনে হয় একজন আইসিটি বিশেষজ্ঞ বলুন, বা আমার মনে হয় একজন আইসিটি এক্সপার্ট বলুন, যেটাই বলেন না কেন, এই সেক্টরে যেহেতু আছি অনেকদিন যাবত, সেহেতু বিশেষ কিছু অভিজ্ঞতা রয়েছে। আমি বলবো যে এই জিনিসগুলো আগে ইমপ্রুভমেন্ট করা দরকার, দেন হচ্ছে পাবলিকের সুযোগ সুবিধাটা দেখতে হবে, আগে গড়াটা দরকার। এটা একটা পয়েন্ট ছিল। এরপরের পয়েন্টটা হচ্ছে যে আমাদের জেনারেশন যারা আছেন, ইয়াং জেনারেশন আছে, আমি তাদেরকে আরও একবার আহ্বান জানাচ্ছি, দেখুন ভালো ব্যবহারের কিন্তু আসলে ভালো ব্যবহার, ভালো চরিত্র এর কোনো বিকল্প নাই। আমার কথা বুঝে যাচ্ছে? ভালো চরিত্র, ভালো ব্যবহার, একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো চরিত্র দেখাবেন, দেখেন এটার ভালো ফল আপনি ইন ফিউচার পাবেন।
আজকাল যদি আপনি ধরুন যে আজে বাজে করে বেড়াচ্ছেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ফলো করে। আর অবভিয়াসলি আমার মনে হয় আজকে আমাকে লাইভে যারা দেখছেন, যারা আমার এই লাইভটা দেখছেন, আমি আপনাদেরকে হেল্প করে বলতে পারি আপনিও হয়তো বা কাউকে মন থেকে ফলো করছেন বা তাকে মানেন। সো আপনি একটু চিন্তা করে দেখবেন যে আপনি যাকে মানছেন ঠিক সেই লোকটাকে আপনার মতো কাজগুলো করে কি না। যদি না করে আমার মনে হয় না আপনার এই কাজগুলো করা ঠিক হবে। সো আমরা চাই আহ, আমাদের কমেন্ট বক্সগুলো হোক, আমাদের প্রোফাইলের টাইমলাইনগুলো হোক, স্ট্যাটাসগুলো হোক, আমাদের বিভিন্ন মেসেজগুলো হোক, এই জিনিসগুলোর জন্য একটা একটা ক্লিন এবং ভদ্র এনভায়রনমেন্টের মধ্যে থাকে। ঠিক আছে, আমি এটার জন্য সকল তরুণদেরকে আহ্বান জানাবো। আর আমি জানি যে, আমি বিশ্বাস করি যে আমাকে যারা ফলো করছেন, আমি জানি তারা কোনো বাজে কমেন্ট করে বেড়ান না কোনো পোস্টে, সেটা এখন সরকার ভিত্তিক হোক, সেটা এখন কোনো একটা তারকা হোক বা যে কোনো একটা। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আপনি এখনই সানাইয়ের কোনো একটা পেজে চলে যান, বা আপনি কোনো একটা অন্য একটা খারাপ পেজে চলে যান, বা কোনো একটা মন্ত্রীর পেজে চলে যান, বা কোনো একটা আলাদা তারকার পেজে চলে যান। আপনারা দেখবেন সেখানে যদি বাজে কমেন্টের সংখ্যা দেখেন, আপনি দেখবেন 100-র মধ্যে 80-85টা কমেন্ট ছেলেরা করেছে, মেয়েদের সংখ্যাটাও কম। আমি কেন বলছি একটা ছেলে হয়, কারণ এই জিনিসগুলো আমি দেখি না কোনো ফায়দা। লাইক আমি যদি আজে বাজে কথা যদি বলে বেড়াই কোনো একটা পোস্টে কমেন্টে গিয়ে, আমার কি ফায়দা হয় আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। সত্য কথা, আমার কি ফায়দা হয় আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ধরুন সানাইয়ের অনেক পিকচার ভাইরাল আজে বাজে আছে, সাপোজ ওখানে যদি আমি একটা বাজে কথা বলে গালি দেই, মুখটা খারাপ হলো আমার, পরিবেশটা খারাপ করলাম আমি, সে কি ভালো হয়ে গেছে? নেভার। সে কি সেই ড্রেস আপ চেঞ্জ করেছে? নেভার। সো এই জিনিসগুলো করে কোনো লাভ হবে না। তো যেখানে কোনো ফায়দা নেই সেখানে মুখ দিয়ে চিল্লায় কোনো লাভ নেই। ক্লিয়ার? আমার কথা হলো, সিস্টেমকে যদি চেঞ্জ করতে হবে, এটাকে আপনাকে এন্টার করতে হবে। একটা প্রবাদে আছে, এন্টার দ্য সিস্টেম টু চেঞ্জ ইট। আপনি দূর থেকে চিল্লায় হাহা করে কোনো কিছু করতে পারবেন না। ক্লিয়ার? দ্যাটস ইট। আর আরেকটা বিষয়, আমি অনেক সময় খেয়াল করে দেখি যে আমরা যে সমস্ত স্ট্যাটাস প্রদান করি, যে সমস্ত লেখালেখিগুলো করি, ঠিক সেই লেখাগুলোর আগা গোড়া কথার সারমর্ম কিছু না বুঝে আমরা আরেকটা উল্টা পাল্টা কমেন্ট করে দিয়ে বসি। সেটা হচ্ছে, আহ, আমরা কোনো কারো কমেন্ট বক্স দেখলে এটা মনে হয় মানে সরকারি মাল মনে করি। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, কোনো কমেন্ট বক্সকে আমরা যদি সরকারি মাল মনে করি, তাহলে আমরা আসলে চরম অশিক্ষিত পর্যায়ে চলে গেছি। কমেন্ট বক্সটা পেলেই যে আমাকে যা ইচ্ছা তাই লিখে দিয়ে আসতে হবে, নো। আপনি এটা পাবলিকলি মন্তব্য করছেন, আপনাকে মানতে হবে আপনার নামটা মানুষ দেখছেন, আপনার ছবিটা মানুষ দেখছেন, এবং আপনি কি মন্তব্যটা করছেন সেটাও কিন্তু মানুষ দেখছেন। সো অবভিয়াসলি আপনি এখন যদি 10টা মানুষের ভিতরে যায় একটা মানে জোরে বাজে কথা বলেন, আপনার কেমন লাগবে? ফেসবুকের ব্যাপারটা সেম, আপনি হয়তো জানছেন না যে আপনাকে কে খারাপ বলছে মনে মনে। ঠিক আছে, আপনি যদি এখন একটা ফিজিক্যাল প্লেসে গিয়ে 100 জন মানুষের সামনে একটা বাজে কথা উচ্চারণ করেন, কাউকে গালি দেন, যে কোনো একটা মানুষকে গালি দেন, তো ওই জায়গাটাতে কিন্তু আপনি এটাকে ডিরেক্টলি ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমাকে অনেক মানুষ হাঁ করে দেখে আছে, আমাকে খারাপ ভাবছে। ফেসবুকে কিন্তু আপনি এটা ফিল করেন না। আপনি কিন্তু ফেসবুকে কমেন্ট বক্সে 200 জন কমেন্ট করছে, আপনি যে বাজে কথা বলে দিয়ে আসলেন, আপনি কিন্তু ভাবছেন যে আপনার কিছু হলো না। কিন্তু ওখানে এমনও হতে পারে আপনি আগামী দিনে কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, সেই ইন্টারভিউয়ার ওখানে ছিল এবং আপনার কমেন্টে দেখেছে, ফলো করেছে। এমনও হতে পারে, বা আপনারই কোনো সিনিয়র বড় ভাই, বড় বোন থাকতে পারে সেখানে, আপনি সেটাকেও ফলো করতে পারেন, তারা আপনাকে ফলো করতে পারে। তো লাস্ট কথা, শেষ কথা, এক কথা হচ্ছে কি, যে ভালো, আমি যেটা বললাম যে ভালো চরিত্র, ভালো ব্যবহারের আসলে কোনো বিকল্প নাই। খারাপ জিনিস নিয়ে থাকবেন, আপনি বেশি দিন টিকতে পারবেন না। সিরিয়াস বললাম, ভালো জিনিস নিয়ে থাকে চিরদিন টিকতে পারবেন। হ্যাঁ, ভালো জিনিস নিয়ে হলে হয়তো বা কি আপনি আস্তে 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 একটা ভালো স্থানে পৌঁছাবেন, এটা টাইম লাগে। আমরা সবাই জানি যে ভালো পথে আগাতে হলে, ভালো একটা জায়গায় যেতে হলে, আমি যদি অনেস্টলি যেতে চাই সেখানে একটু সময় লাগবে। খারাপ পন্থায় কিন্তু একটু উঠে উঠে যাওয়া যায়। ঠিক আছে, একটা বিল্ডিং তৈরি করতে কিন্তু এখন অনেক টাইম লাগে, একটা 10তলা বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে, ভাঙতে কিন্তু একটা ভূমিকম্প হলে শেষ। ক্লিয়ার? সো এটা মনে রাখবেন, মাথা রাখবেন। আমি আবারও বলবো, যে বিষয়গুলোকে আমি এখানে উল্লেখ করে দিয়েছি, সেই বিষয়গুলো আরও একবার আপনারা খাতায় নোট করে নেবেন। আমি এটা প্রায় করে থাকি, আমি যদি কোনো একটা লাইভ থেকে কোনো ভালো কিছু মানে মেনে চলার মতো কোনো অ্যাডভাইস পাই, আমার একটা ডায়েরি আছে, আমি এইটাতে সেটা লিখে রাখি। কারণ হচ্ছে কখনো ফোনে নোটবুকে লিখে রাখি, আর এই কথাগুলো মাঝে মাঝে বের করে পড়ি যে অমুক ব্যক্তিটা কী উক্তি দিয়েছিলেন এবং কি বলেছিলেন সামটাইমস।
সো এটা কি করবে, আপনার ভিতরে এনার্জি প্রডিউস করবে, যেটা কিন্তু আপনি বিভিন্ন অন্যান্য কোনো জায়গা থেকে পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো নেক্সটে আবারও কথা হবে অন্য কোনো একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে। বাট ওভারঅল সব কথার সর্বোচ্চ ইম্পর্টেন্ট মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে এখানকার বেশ কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করেছি। যারা এখানে শিক্ষিত ব্যক্তিরা আছেন, আমরা আমরা আসলে স্টাডি করি ভালো, এই স্কুল কলেজ যাই, কিন্তু ঠিকমতো শিক্ষিত হই না। এটা একটা বড় বাস্তব, এটা আপনারা সবাই জানেন। যারা আছেন তারা এই বিষয়গুলো নিয়ে ভালো করে রিসার্চ করবেন। সো আমরা যেন এমন না করি যে গাছের গোড়াকে দুর্বল রেখে আমরা গাছের আগালটা ঠিক করতে যাচ্ছি, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। ঠিক আছে, এটা করলে কেউ সাপোর্ট করবে না। সো ফ্রিল্যান্সারদের বিয়ে হোক আর না হোক সেটা দেখার বিষয় উপরওয়ালার হাতে, আমাদের হাতে, ফ্যামিলির হাতে। আমরা চাইবো, আপনারা কর্তৃপক্ষের কাছে বলবো, ফ্রিল্যান্সার কিসের উপর টিকে থাকে, ঠিক সেই জিনিসগুলোকে ঠিক করুন। বিয়ে একদিন হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ভাগ্য যার সাথে তার সাথে হয়ে যাবে, সেটা নিয়ে কারো চিন্তা করার আমার মনে হয় না যে প্রয়োজন রয়েছে। ওকে, এনিওয়ে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইভ কনফারেন্সের কথা আজকে হলো না, আমি দেখি আগামী কোনো দিনে আপনাদের সাথে গত কয়েকদিন আগে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে আরও 300-400 মানুষকে একসঙ্গে নিয়ে আপনাদের সাথে লাইভে কথা বলবো। আজকে সময় খুবই স্বল্প, তারপর মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে আমি আছি, আমাকে একটু বের হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করে যাবেন, সাপোর্ট করে যাবেন। আর অবশ্যই যারা আছেন তারা সবাই একটু ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন। এখানে যারা ফ্রিল্যান্সাররা আছেন, বিশেষ করে আমি যেহেতু প্রত্যেকের মনের দাবিগুলো বলেছি, আমাকে অনেকে টেক্সট করেছিলেন এই বিষয়টা নিয়ে যে ভাইয়া আপনি এটা নিয়ে কিছু একটু বলুন, এই নিউজটা অনেক ভাইরাল হয়েছে। তাই বলবো এই ভিডিওটাকে একটু শেয়ার বাটনে ক্লিক করে প্রত্যেকজনের টাইম লাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং আইটি খাতের গ্রুপ যেগুলো আছে আপনারা সেগুলোতে পোস্ট করার চেষ্টা করবেন, যদি আমাকে ভালোবেসে থাকেন। আমি আবারও বলছি, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন এটাকে। ঠিক আছে, কারণ কি জানেন, আপনি যদি সাধারণ একজন ফ্রিল্যান্সার হয় বা সাধারণ একজন মানুষ হয়ে যদি এটা নিয়ে কথা বলেন, আমাদের একটা কমিউনিটি আছে এফএনস ক্লাব নামে, আপনি যদি সার্চ দেন ফেসবুকে এফএনস ক্লাব গ্রুপ, সেটার মধ্যে আপনি অ্যাড হতে পারবেন। সো আপনি এককভাবে যদি কোনো একটা মানে একটা দাবি জানান বা কোনো একটা কাজ বাস্তবায়নের জন্য আহ্বান করেন, আপনার কথাটা নাও শুনতে পারে। বাট আমরা যদি টোটাল সমস্ত ফ্রিল্যান্সার মিলে সবাই এক হয়ে যদি একটা ছোটোখাটো দাবি জানাই, একটা ভালো প্রস্তাব দেই, সেটাকে তারা আলাদাভাবে দেখবে। ক্লিয়ার? সেই জন্য বলছি, প্রত্যেকের টাইমলাইনে শেয়ার করার চেষ্টা করে, শুধুমাত্র ফ্রিল্যান্সার না, এখানে যারা অন্যান্যরা আছেন। আমি সাইবার হ্যারাসমেন্ট নিয়ে কথা বলেছি, সাইবার সিকিউরিটিটা আরও ইম্পর্টেন্ট করার জন্য কোন জিনিসটার উপর নজর দেওয়ার দরকার সেটা নিয়ে কথা বলেছি। অবভিয়াসলি আমরা যে জিনিসগুলোর মাধ্যমে এখানে হ্যারাসমেন্ট হচ্ছি, আমাদের যে জিনিসগুলোর মাধ্যমে এখানে ক্রাইম হচ্ছে, ঠিক সেটার অ্যাক্সেস অবভিয়াসলি আমাদের প্রয়োজন রয়েছে। লাইক আমি একটা ফোনের মধ্যে কাউকে গালাগালি করলে কোন নাম্বার থেকে কল দিয়েছি, কার সাথে কথা বলেছে, আজকে কিন্তু আমরা সেটা কিন্তু বাংলাদেশ যোগাযোগ মন্ত্রণালয় থেকে ধরে ফেলতে পারি। কিন্তু ফেসবুকের মাধ্যমে যখন এর থেকে আরও অনেক বড় বড় ক্রাইম করা হয়, একটা মানুষকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হচ্ছে, একটা মানুষকে বাজে বাজে কথা বলা হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারি না। সো অবভিয়াসলি এই বিষয়গুলো আগে দেখা উচিত। ফেসবুক অ্যাক্সেস করতে হবে, তাহলে নয়তো আমরা কিসের ডিজিটাল হলাম বাংলাদেশের মধ্যে? ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে এখানে অনেক ফ্যাসিলিটি থাকবে, অনেক অপরচুনিটি থাকবে। আমরা বলতে গেলে আমরা শুনি যে ডে বাই ডে হচ্ছে, বাট যেটা হওয়ার না সেটা আগে হচ্ছে, যেটা হওয়া উচিত সেটা পরে হচ্ছে। এটার সিকোয়েন্সটা মেনটেন করা উচিত। এ বলে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।